দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব ইসির সংলাপ এবং বিএনপির সারা দেশে বিক্ষোভ কর্মসূচির বিষয়। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় পার্টির নেতা ও সাবেক চিফ হুইপ জনাব নুরুল ইসলাম ওমর, আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, এছাড়াও আরও উপস্থিত আছেন আরেকজন সিনিয়র সাংবাদিক জনাব কুদ্দুস আফরাত। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি জনাব নুরুল ইসলাম ওমর আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে ইসি জাতীয় পার্টি এবং সর্বশেষ আওয়ামী লীগের সাথে সংলাপ করে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষ করেছে। শুনতে চাই আপনারা সংলাপে অংশ নিয়েছিলেন। আপনারা যদিও ইভিএমে নির্বাচনের বিষয়ে ঐক্যমত দেননি, ঐক্যমত হননি, আপনারা ইভিএমের বিরোধিতা করেছেন মানে প্রকারান্তরে, কিন্তু আরও কিছু কথা এসছে, শুনতে চাই আপনার কাছ থেকে কেমন হলো এই সংলাপ। ধন্যবাদ কাঞ্চন ভাই, এবং আমার সঙ্গে দুইজন আরও সহ আলোচক বিন্দু এবং এনটিভির সামনে দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আজকের মূলত আমাদের যে লিখিত দাবি ছিল চারটা দলের পক্ষ থেকে। একটা হলো যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা দিতে হবে। সেটা হলো যে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে, প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে সিভিল প্রশাসনে যারা থাকে, তারা যদি নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে তাহলে এটা সরাসরি নির্বাচন কমিশন যেন ব্যবস্থা গ্রহণ করতে পারে। এখন যেটা আছে সেটা হলো যে তার ওই ডিপার্টমেন্টকে, ওই বিভাগকে বলতে হয় যে তার একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনারা কি নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো দাবির কথা বলেছেন? না, আমাদের দাবির মধ্যে এটা নাই। এইটা আছে মূলত গুরুত্বপূর্ণ যে নির্বাচন কমিশন যেন সরাসরি একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে তাদের মতের বিরুদ্ধে বা তাদের যে নির্দেশ আছে, নির্দেশ অমান্য করলে তাহলে নির্বাচনটা ভালো হতে পারে। আর একটা আছে যে যেটা নির্বাচনী ব্যয় 25 লক্ষ টাকা, সেটা বাড়িয়ে 50 লক্ষ টাকা। কিন্তু এটা তো আসলে কখনোই আমাদের দেশের যে নির্বাচন হয়, বিশেষ করে সংসদ নির্বাচনে, এই ব্যয় তো কখনোই আসলে হয় না। অনেক বেশি ব্যয়, অনেক বেশি ব্যয় হয়, কিন্তু অফিসিয়ালি এটা আমরা বলে থাকি আর কি এটার জন্য। তারপরে আরেকটা আছে যে সরকারি কর্মকর্তা যারা ওই চুক্তিভিত্তিক নিয়োগ হয় আর কি, চাকরি শেষে তারা চুক্তি, সরকারি বা আধা সরকারি সংস্থা যেটাই হোক না কেন, সেখানে তারা চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ার পরে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে তারা না পারে, তার জন্য একটা আইন তৈরি করা। আরেকটা আছে, সেটা হলো যে এই যে ক্রেডিট কার্ড, তারপরে আপনার ইউটিলিটি বিল, এগুলো বাকি থাকলে আপনার নমিনেশন বাতিল হয়ে যাচ্ছে। এই বিষয়টা যে এই আইনটা সংশোধন করা, এই যে একটা মানুষ তার ইউটিলিটি বিল এক পাশে, এখন তো বাকি থাকার প্রশ্ন নেই, এখন তো সব হয়ে গেছে, ডিজিটালাইজ হয়ে গেছে। তারপরে ক্রেডিট কার্ডে কখনো এটা থাকতে পারে, ভুল ত্রুটিও হয়, এটার জন্য একজনের নমিনেশন বাতিল হয়ে যাবে। সেটা হলো, কিন্তু নির্বাচনকালীন সরকার নিয়ে আপনাদের কোনো এই সংলাপে কোনো আলোচনা নেই না। এটা আমাদের লিখিত দাবি, যে এই দাবির মধ্যে আমি আসি আবার আপনার কাছে। জনাব এম এ আজিজ, আপনার কাছ থেকে যাই, একটু শুনতে চাই যে এই সংলাপ আজকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে, মানে প্রথমে জাতীয় পার্টি এবং পরে আওয়ামী লীগের সাথে সংলাপের মধ্যে দিয়ে ইসি তার সংলাপে রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষ করল।
যদিও বিএনপি সহ 9টি দল এই সংলাপে অংশ নেয়নি, বাকি 26টি দল, আমন্ত্রিতদের মধ্যে 26টি দল মানে অংশ নিয়েছেন। তো এই সংলাপে বেশ কিছু কথা এসছে, যেরকম আওয়ামী লীগ বলেছে 300 আসনে ইভিএম দাবি করেছেন বন্দা, ওদিকে আবার নির্বাচন কমিশন বলেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে সংশয় আছে, জাতীয় পার্টিও মানে পক্ষান্তরে বা প্রকারান্তরে তারা কিন্তু ইভিএম এ চায়নি। তো কি দেখছেন এই সংলাপে, কি পেলাম আমরা? ধন্যবাদ আপনাকে। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক মাঠে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ ছিল, এটা আনুষ্ঠানিকভাবে ইলেকশন কমিশন বুঝিয়ে দিল এরা পক্ষে এরা বিপক্ষে, এটা পরিষ্কার করে দিল ডায়ালগের মধ্য দিয়ে। অর্থাৎ এই অকারণে এই ডায়ালগটা হলো। আমি তো মনে হয় না এখানে পলিটিশিয়ান ওমর ভাই, হ্যাঁ এটার প্রয়োজন ছিল না, কারণ এই যে ওমর ভাই আছেন এখানে পলিটিশিয়ান, তিনি ভালো জানবেন। আমার তো মনে হয় না যে সারা বিশ্বে 195টা স্বাধীন দেশ আছে, 120টা দেশে নির্বাচন হয়, হ্যাঁ, এবং কোন দেশে এরকম ইলেকশন কমিশন এই ঘটা করে মিটিং করে, এটা আমি অন্তত কোনো জায়গায় কোনো নিউজ দেখি নাই। বাংলাদেশে হয় এই কালচার, আগেও অনেক রাজনীতিবিদ, কিন্তু আমাদের দেশে যে বিভেদ, যে মতানৈক্য, সেইটাকে মানে গুটিয়ে আনার জন্য, গুছিয়ে আনার জন্য সংলাপের দরকার আছে না। সরকারের দরকার আছে, কিন্তু সে এই লেভেলে নয়। কারণ ইলেকশন কমিশনের পক্ষে রাজনীতিবিদ বা রাজনৈতিক দলকে একত্রিত করা কোনোভাবেই সম্ভব না, যত শক্তিশালী আইন দিয়ে করেন না কেন। যেমন ইলেকশন কমিশন, বাংলাদেশের যে ইলেকশন কমিশনের আইন এত স্ট্রং, তারপরেও ক্ষমতার অভাব। তারা বিধি তৈরি করতে পারে, তারা ইলেকশন বাতিল করতে পারে, তারা ফাইনালি যদি অভিযোগ সঠিক হয় তাদের আপনি এত স্ট্রং এর কথা বলছেন। আমরা তো এই সিটি কর্পোরেশন নির্বাচনে দেখলাম যে একজন এমপি কে এলাকা ছাড়া করতে পারে না, পারতো। ইলেকশন কমিশনকে আমি যদি বলি ইলেকশন কমিশন বাপের বেটা হতো, ইলেকশন বাতিল করে দিত, এটা তো ক্ষমতা তার আছে। ওই এমপি সাহেবকে হয়তো ধরতে পারতো না, কিন্তু চাপে ফেলার জন্য আমাদের দেশের এমপি তিনি চিফ এক্সিকিউটিভের কাছে আপত্তি দিতেন যে যেহেতু 300 সিট আগে পরে ইলেকশন করব, এখন যদি এমপি একজন কোনো কারণ দেখিয়ে যদি না সরতে চায়, তাহলে আগামী তো 350 এমপি মন্ত্রী মাঠে থাকবে, তাহলে আমি ইলেকশন করব কি করে? হ্যাঁ, আপনি এটা কোন, তাহলে তো আমরা ইলেকশন বাতিল করে দেই, আপনি আমরা ডিসিশন নিয়ে নেই, আমরা বিধিমালা করে নেই, একটা গেছে বার্গে নিয়ে যেতে পারে নাই, অরংস ব্যাকট্র্যাকে চলে গেছে। চিফ ইলেকশন কমিশন এক কথা বলে, কমিশনার এক কথা বলে তারা বলছে যে না এটা ঠিক আছে, এই সেই অংশ। ভাই, পলিটিশিয়ানের রাইট কিন্তু সবসময় চলে না। পলিটিশিয়ান এখন যদি ওমর ভাইয়ের কাছে রাত্রে 12টায় আমি যাই, উনি ঘুমায় গেছে, তারপরে উনি ঘুম থেকে উঠবে, এটা হলো পলিটিশিয়ানের রাইট, বুঝতে পারছেন? পলিটিশিয়ান উনি যে ওখানে এমপি থাকলেন, নাগরিক হিসেবে ওই এলাকার ভোটার হিসেবে তার রাইট আছে। একজন এমপি তার এই রাইট এক্সারসাইজ করতে পারে না, কারণ তার বোঝা উচিত যে আমি থাকার কারণে হোল দেশের নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে, সুতরাং তার এই রাইট কাটেল করা উচিত ছিল, করে নাই। চিফ এক্সিকিউটিভকে আপনি কমপ্লেন করতে, আপনার এমপি উল্টো করেন, না হলে আমি ইলেকশন করব না, পারছে, বার্গেনিং করছে, করে নাই, ইলেকশন কমিশন সারেন্ডার করছে। তা আমার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক কালচার যদি পরিবর্তন না হয়, বহুদলীয় গণতন্ত্রের রাজনৈতিক কালচার থাকতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আমরা ধীরে ধীরে পিছিয়ে চলে যাচ্ছি। আমি আগেও আপনার এখানেও বলছি যে ভারতে ইলেকশন কমিশন, রাষ্ট্রপতি, আইন নাই, রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দেয়, বাস দায়িত্ব শেষ। সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন সব মিলে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করে। হ্যাঁ, বাংলাদেশে এটা হয় না। বাংলাদেশে হয় না, এই কালচারটা তো আমাদের অনেক দিন যাবত আসতেছে। আমি রাজনীতিবিদ কথা লাগে না, সেটাই বলছিলাম। ঠিক, হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে 3 জোট, অর্থাৎ ওই সময়ের সবগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করে অঙ্গীকার করলো নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে, একজন রাজনীতিবিদের সাথে কি আচরণ করবে, সব লেখা ছিল। হ্যাঁ, এটাও ছিল জাতীয় পার্টি এবং জামাতকে কেউ সাথে নিবে না ছিল। কোন রাজনৈতিক দল এই অঙ্গীকার রক্ষা করে নাই। সুতরাং এখন কেউ কাউকে বিশ্বাস করে না। যখন রাজনৈতিক দল কেউ কাউকে বিশ্বাস করে না, সেখানে আপনি বহুদলীয় গণতন্ত্রের চর্চাটা কেমন করে হয়? তা
তারপরে সবসময় বলে আমরা গণতন্ত্র, সবগুলো দল বলে, আওয়ামী লীগ বলে, বিএনপি বলে, তাদের সবগুলো এই জাতীয় পার্টি আছে, সবগুলোর গঠনতন্ত্র কিন্তু সব পাওয়ার দেওয়া আছে এক ব্যক্তিকে। জি, আসবো আবার ওই আলোচনা গেলে দীর্ঘ হবে। আমি একটু শুনে আসি, জনাব কুদ্দুস আফরাত, শুনতে চাই এই সংলাপ কতটুকু ফলপ্রসূ হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনা আছেন জাতীয় পার্টির নেতা ওমর ভাই এবং আমাদের সিনিয়র সাংবাদিক নেতা আজিজ ভাই সহ এখন যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, শুনছিলাম দুইজনের বক্তব্য, সংলাপ কতটা সফল হবে না হবে বলা যায় না। এই মুহূর্তে আমারও বলার কোনো নেই, যেহেতু এন্ডিং হয় নাই। এবং আমি দেখলাম আজকে এখানে আসার আগে এটা অনলাইনে এমনি নিউজ দেখতেছিলাম, তো ওইখানে দেখলাম দুইটা দল ইতিমধ্যে আবার আবেদন জানাইছে তাদের বসার সময় দেওয়ার জন্য। অর্থাৎ দিবে কিনা জানি না, দিলে তো সংলাপ আর একটু লেট হবে। তারপরেও কনক্লুশন হয়ে গেছে, যেহেতু ক্ষমতাসীন দল আজকে সর্বশেষ দিনে আলাপ আলোচনা করছে, একটা কনক্লুশনে তো আসাই গেছে। কনক্লুশন কি, এটা আজকে সিইসিও বলে দিচ্ছে যে ইভিএম একটা বড় ফ্যাক্টর। এখন শাসক দল আওয়ামী লীগ ইভিএম এ 300 আসনে ভোট চাচ্ছে। কিছু কিছু দল ইভিএম এর পক্ষে আছে, আবার যেগুলো সংলাপে যারা অংশ নিচ্ছে আবার বিপক্ষেও আছে, ইভিএম চান এমন আছে। সব মিলে ইলেকশন কমিশনও সেই সার সংক্ষেপ তাদের কাছে বলছে ইভিএম নিয়ে ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নাই। আমি মনে করি, আমার যেটা ধারণা, ইভিএম ভালো পদ্ধতি। যদি ইভিএমটাকে সেইভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করতে পারে, তাহলে অন্ততপক্ষে শিক্ষিত জনগোষ্ঠী যেসব জায়গায় অধিক বসবাস করে সেসব জায়গায় ইভিএম থাকতেই পারে। ইভিএম সুইফট ভোট হয়, মানে সব আসনে না 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 সুইফট ভোট হয়। আর যে সব জায়গায় জনগোষ্ঠীর অধিকাংশ এখনো আমাদের ব্যাকডেটেড, আমি বলবো না কেউ নিরক্ষর আছে, ওইটা বলবো না, ওদের কিন্তু আসলে না। হ্যাঁ, সাধারণত ভোট দেওয়ার সেই ব্যালট জটিলতাটা বাড়ে। অনেকের হাতের আঙ্গুল যেহেতু ওইখানে ছাপ নেয় না। আমরা ওই কয়েকটা সিটি কর্পোরেশন স্থানীয় সরকার ভোটেও দেখছি ছাপ মিলে না। না মিলার যথেষ্ট কারণ আছে। কারো হাতের ছাপ নেওয়ার আগে যে ময়লা টয়লা থাকে বা অন্যরকম থাকে। আমরা নিজেরও দেখছি, ওই যে টেলিফোন কিনতে যায়, সিমে ছাপ দিতে যায়, ছাপ মিলে না অনেক সময়। আবার দেখা গেছে আমরা যখন অন্য ইয়াতে পরিষ্কার করে গেছি, ছাপ নেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন অনেক রকম জটিলতা আছে। পদ্ধতিটা আধুনিক, যদিও অনেক রকম এটা নিয়ে কোশ্চেন আছে, তারপর বলি পদ্ধতিটা আধুনিক যদি পারা যায়। আমাদের এখানে যারা এই বিএমের যে পদ্ধতি, যে তারা এটা তৈরি করছেন, যারা এর মেকানিজমের সাথে জড়িত, তারা বলছে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে এটা অনেকটা ব্যতিক্রম এবং এটা কোনোভাবেই কি হ্যাকিং করার সুযোগ নাই বা অন্য কিছু করার সুযোগ নাই। এখন সুযোগ আছে না না আছে, হ্যাঁ, রাজনৈতিক দল না হয়, আমি একটা ইভিএম ভোট হতে পারে। আমি একটা কথা বলি, ওইটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, বিষয়টা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখছি অনেক ব্যাকডেটেড চিন্তা থাকে। এখানে ইন্টারনেট যখন ফ্রি দিয়ে যেতে চাচ্ছিল তখনও কিন্তু এই দেশে নেয় নাই। এরকম বহু জিনিস আছে। ডিজিটাল বাংলাদেশ নিয়ে এই দেশে টিটকারি হতো, তির্যক কথাবার্তা হতো, এখন কিন্তু সবাই ডিজিটালের কথাই বলে। তো এরকম আধুনিক অনাধুনিক চিন্তা তো আমাদের সমাজে আছে এখনো, এটাও যেমন সত্য। আবার এইটা ঠিক, এইসব টেকনোলজিতে বহু রকমের মারপ্যাচও আছে, সফটওয়্যারের উপরে নির্ভর করে। এখন এই সফটওয়্যার যদি কোথাও কানেক্টেড না থাকে তাহলে একরকম হবে, কানেক্টেড থাকলে একরকম হবে। আবার ইন্টারনাল কোনো কানেকশন কোনো কিছু আছে কিনা আমি জানি না। জনাব কুদ্দুস আফরাদ, আপনি বলছিলেন ইভিএম নিয়ে, আপনার কথা শেষ করলে অন্য প্রসঙ্গে। এখন ইভিএম নিয়ে নানান কোশ্চেন থাকার পরে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো, সন্দেহ অবিশ্বাস অনেক কিছু আছে, রাজনৈতিক দলগুলো আগে সিদ্ধান্তে আসতে হবে ইভিএম নিরাপদ কিনা, এবং সেটা তার টেকনিক্যাল, প্রত্যেকটা দলের টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে এগুলা সেই আলোচনায় আমরা যাব না। আর ইভিএম আমি যেটা মনে করি সারা দেশে ইভিএম করার মতো উপযোগী পরিবেশ নাই, সেটি যাক। কিন্তু আজকের যে আলোচনা, সেই আলোচনায় থাকতে চাই যে সংলাপ নিয়ে জাতীয় পার্টি ভিন্ন মত, আওয়ামী লীগ, নির্বাচন কমিশনের একটা ভূমিকা, হ্যাঁ, এই নিয়ে থাকতে চাই। এখন এইবারে নির্বাচন কমিশন, অন্যান্য কমিশন, এই আওয়ামী লীগ আমলে দুটো কিন্তু আরো কমিশন হয়েছে, হ্যাঁ, 14 সালের আগে দিয়ে একটা হইলো, 18 সালের আগে একটা কমিশন দেখলাম। দুটো কমিশনার সে এইবারের কমিশনের বিশেষ করে কর্তা ব্যক্তি যিনি প্রধান আওয়াল সাহেব, তার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, তার চেষ্টা ইতিমধ্যে প্রশংসিত। দুই একটা সমালোচিত না, সমালোচিত এটা মানুষ সমালোচনা করতে পারে, কাজ করলে সরকারি দলের থেকে সমালোচনা করা হচ্ছে, তথ্যমন্ত্রী থেকে শুরু করে কাজ করলেই তো সমালোচনা হবে, না করলে হবে না, তার সমালোচনা আছে। আসি আপনার কাছে। আচ্ছা, আমি শেষ করে দিই। উনি একটা কথা বলছেন যে আপনিও প্রসঙ্গটা উত্থাপন করছিলেন, সেটা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন ভোট নিয়ে। উনি আমার
বড় ভাই এবং নেতা, সাংবাদিক নেতা, বিচক্ষণ লোক, উনি ব্যাখ্যাও দিয়েছেন। আমি ওনার ব্যাখ্যার সাথে দ্বিমত করতেছি না। উনি কালেকটিভলি বলছেন যে কিন্তু উনি এখান থেকে চলে আসতে পারতেন, স্বেচ্ছায় যদি চলে না আসা যায়। উনি যেটা বলছে বার্গেন, আমি বিশ্বাস করি না বার্গেন করে ইলেকশন কমিশন করার এখানে কিছু নেই। তার কারণ হচ্ছে সংবিধান কি বলছে, সে যেহেতু ভোটার নাগরিক ওইখানে ভোট দিতে পারবে। আমি মনে করি বরঞ্চ ইলেকশন কমিশন ভুল স্টেপ নিয়েছিলেন, ওই স্টেপটা তাদের সংবিধান অনুযায়ী হয় নাই। উনি বুঝেন নাই যে ওইখানে অন্যান্য দলের অন্য বাইরের সাংসদ যাওয়া নিষেধ ছিল। ওনারা এই স্টেপ নিয়ে এই বিতর্কের জন্ম দিচ্ছে ইলেকশন কমিশন। ওই যে বললাম যে সমালোচনা তো হবে, কাজ করলে ভুল ভ্রান্তি হবে, কাজ না করলে কোনো ভুল ভ্রান্তি হবে না। এখন উনি বলছেন যে তার এই নাগরিক অধিকার আছে ইত্যাদি আছে, কিন্তু ওনার উচিত ছিল দেশের সামগ্রিক স্বার্থে স্বেচ্ছায় চলে আসা। হ্যাঁ, আমি এর সাথে একমত। একজন বড় দলের রাজনীতিবিদ এবং একজন সাংসদ, আইনসভার সদস্য, ওনার এটা করতে পারতেন। উনি করলে ইলেকশনটা আরও অনেক ফ্রুটফুল হতো, এই ইলেকশন নিয়ে কথা আসতো না। কিন্তু কেন করেন না? আমাদের দেশে হচ্ছে ত্যাগ তিতিকের ইতিহাস খুব কম আছে, ত্যাগের ইতিহাস সেটা সে আলোচনা তো আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একজন না যাইতে চাইলে নির্বাচন কমিশনের সেই সক্ষমতা থাকতে হবে যে তাকে এখান থেকে কিভাবে সরানো যায়, আইনত হোক। যেহেতু স্টেপটাই বলছিল এই জন্য তো পারবে না। আসবো আমি এই আলোচনায় গেলে একটু দীর্ঘ হবে। একটু শুনতে চাই এম এ আজিজ আপনার কাছ থেকে। আজকে জাতীয় পার্টির সংলাপে বেশ কিছু কথা এসছে, সেখানে জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নুর একটি কথা নিয়ে ইতিমধ্যে আলোচিত হচ্ছে যে উনি বলছে জনগণের আস্থা অর্জন করতে পারেনি এই নির্বাচন কমিশন, এবং প্রকারান্তরে উনি কথা বলেছেন যে ইতিপূর্বে নির্বাচনে রাতের ভোটে হয়েছে, সরকার পক্ষ করেছে, আমরাও তাতে অংশ নিয়েছি ইত্যাদি। আসলে কি মেসেজ দিতে চাইলেন? মেসেজ উনি সত্য কথা বলেছে। রাজসাক্ষী আছে না, বলে না, ওরকম জাতীয় পার্টি একসাথে ইলেকশন করছে, তো জাতীয় পার্টি নিজেরাও করছে, উনি স্বীকার করছে তো উনি যে আমরাও করেছি, রাতের ভোট আগের দিন রাতে করে দিছি। ইভিএম এর উপরে আমাদের আস্থা নেই, ইভিএম এ ফলাফল বদলায় দেওয়া যায় না। সেটি তো গত নির্বাচনে তো হলো মানে ব্যালটে ভোট উনি বলছিল। তা আমি বলি কি, ইভিএম সম্পর্কে আমি দুটো কথা বলি। এক নম্বর কথা হলে ইভিএম একটা হার্ডওয়্যার, সফটওয়্যার না। ইভিএম যেভাবে সেট করবেন ইভিএম সেভাবেই কথা বলবে, রেজাল্ট দিবে। এই ইভিএম যেটা বাংলাদেশে আছে এটা একটা হার্ডওয়্যার। সফটওয়্যারে কিন্তু টুইস্ট করা যায়, হার্ডওয়্যারে করা যায় না। হ্যাঁ, আমি ফিজিক্সে যদিও ওটার এক্সারসাইজ নাই, এই জন্যই বলছি বাংলাদেশের ইভিএম। এখন প্রশ্ন হচ্ছে ইভিএম ন্যাশনাল ইলেকশনে প্রায় 4,500 ইভিএম লাগবে। কোন ইভিএম কিভাবে সেট করলো একমাত্র ইলেকশন কমিশন জানবে। সেই ইলেকশন কমিশনের আস্থাটা তাহলে রাজনৈতিক দলের আগে প্রথমে তৈরি হতে হবে, সেটার তো অভাব। সুতরাং ইভিএম এর উপর আস্থা নেই। এখন প্রশ্ন হলো, আমি যেটা আগে বলেছি, 120টা দেশে ইলেকশন হয় দেশে, পৃথিবীতে। তার ভিতরে 31টা দেশে ইভিএম ফুল, পার্টলি এবং 2-1টা জায়গায় পরীক্ষামূলক ইভিএম ব্যবহার হয়। তার ভিতরে 4টে দেশে ফুল সবকিছুতে ইভিএম ব্যবহার হয়। আর পশ্চিমা দেশের সবচেয়ে বড় বড় দেশ জার্মানি, ব্রিটেন, আমেরিকা সহ 8টি দেশ ইভিএম ব্যবহার করে ফিরে গেছে। তারা ইভিএম এর চাইতে আরো বেশি, দেখেন কত আস্থা, তারা ফ্যাক্সে, ইমেলে ভোট দেয়, সেটা গ্রহণযোগ্য হয়। কিন্তু ইভিএম তারা বলে দিছে ইভিএম বিশ্বাসযোগ্য না, সুতরাং ইভিএম থেকে সরে গেছে। না, সেটা তো গেল। কিন্তু ইভিএম নিয়ে এখন সরকারি দল যখন ইতিপূর্বেও তারা বলেছে, আজকেও তারা চেয়েছে। আমি বলছি এই কথা। কয়েকদিন আগে আমি রিপোর্ট দেখেছি যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি, কুমিল্লায় শুধু এমপি সাহেব সরা ছাড়া নির্বাচন নিয়ে তো কোনো ডিসপুট নাই, এটা ঠিক। তো দেখা গেছে ডিসপুট একটি জায়গায়, ইভিএম স্লো, ফিঙ্গারপ্রিন্ট মেলে না, এইসব কিছু না। ডিসপুট আরো আছে। এমপি মানে ওই সিটি কর্পোরেশনের যিনি মানে প্রতিদ্বন্দ্বী ছিলেন উনি অভিযোগ করছে, আমি বলছি মানে গণনার বিষয়। এখানে তো ইভিএম এর লিমিটেশনটা চলে আসে, কারণ আমি পূর্ণ গণনার সুযোগ নাই। আমি বলছি এইটাই যে ইভিএম এর লিমিটেশন, যেমন ইভিএমটা যখন বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে চায় তখন জামিলুর রহমান রেজা চৌধুরী তিনি কিন্তু এটার কনভেনার ছিলেন। তিনি এই ইভিএম পরীক্ষা নিরীক্ষা করে তখনই প্রথমেই বলে দিয়েছে, তিনি ওটাতে স্বাক্ষর করেন নাই।
বলছে এই ইভিএম বিশ্বাসযোগ্য না যদি পেপার ট্রেলার না থাকে, মানে কপি না, রেকর্ড না থাকে। রাইট। এখন কুমিল্লা সিটি কর্পোরেশনে এই সমস্যা দাঁড়াইছে, কারণ সারাক্ষণ রেজাল্ট কম্পিটিশন সাক্কুমিয়া আগানো, লাস্টে গিয়ে দেখা গেল আধা ঘন্টা পরে রেজাল্ট পরিবর্তন। এখন সে বলছে আমি কেস করবো, প্রমাণ কোথায়? প্রমাণ নাই, কারণ পেপার তো নাই। এখন ইলেকশন কমিশন যা বলবে এটাই ফাইনাল, যা বলেছে এটাই ফাইনাল। সুতরাং এটা হলো একটা বড় সেটব্যাক, অর্থাৎ একজন লোক আইনের আশ্রয় বা তার প্রতিকারের কোনো ব্যবস্থা নাই। তারপরে আমি বলবো, এখন আগে নিউজ দেখেছি ইলেকশন কমিশন একবার বলছিল যে আমরা চেষ্টা করছি যে এই যে ফিঙ্গারপ্রিন্ট মানে না, সুতরাং একটি বাটন টিপে ভোটটা করা যায় কিনা। এখন তো 2-3 টিপ দিতে হয়, তো এটা তো আরো মিনাস, আরো সিরিয়াস, কারণ এমনিই তো গোপন কক্ষের লোক পাওয়া যায় সাহায্যকারী, তখন তো ওই সাহায্যকারী আর ভোটারের দরকার নাই, একাই অনেকগুলো টিপ দিয়ে ফেলবো, ভোট তো অনেক হয়ে যাব। তো সুতরাং এগুলো কোনো সমস্যা না। সমস্যাটা একটি জায়গায় আমি বলছি যে রাজনৈতিক দলের ভিতরে আস্থা ফিরানো। এবং এখন যে চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন এরা নানানভাবে কথা বলছে, এই চিফ ইলেকশন কমিশনার অনেকের কাছে অনেক বিজ্ঞ জ্ঞানী, ঠিক আছে, ওনার বুদ্ধিও বেশি আছে, এটাও আমি বিশ্বাস করি, কারণ উনি এলপিআর এ গিয়ে প্রমোশন পেয়ে সিনিয়র সেক্রেটারি হয়েছিলেন, তিনি 2 বার কন্ট্রাক্ট রিনিউ করছিলেন। উনি চালাক না হলে, বুদ্ধিমান না হলে কি এটা পাইতেন? এখন আবার নির্বাচন কমিশনার, চিফ নির্বাচন কমিশনার হয়েছে, ওনার তো বুদ্ধি বেশি আছেই, নইলে এত কিছু সুযোগ পাইতে পারে? হ্যাঁ, এটা তো সত্য কথা। তো এখন আমার বক্তব্য হল, তিনি তো বলেছেন রাজনীতি পচে গেছে, তো ইলেকশন কমিশন উনি আসেন কেন? তিনি কিভাবে ইলেকশন করবেন? এই জন্য আমি বলছি যে এই যে সরকারি দল যখন বলতেছে 300 সেন্টারই হবে, তখন মনে হচ্ছে যে ইলেকশন কমিশন তাহলে অ্যাক্টিভের করবে, অ্যাক্টিভের ইভিএম তৈরি করবে। না, ইলেকশন কমিশন অবশ্য বলেছে যে তারা এখনই কোনো নাই, তোমরা ইলেকশনে আসো, আমরা ঠিক আছে, একবার বললেন না গত 1% ভোট পাইলেও এটা বৈধ, এই চিফ ইলেকশন কমিশন বলেছে। তো তাহলে ইভিএম যখন সব পার্টি যায় ফেলবে, পার্টিসিপেশন হয়ে গেল, এখন 1% ভোট পেলেও সমস্যা নাই, ওনারা ইলেকশন করে রেজাল্ট দিয়ে দিবে। তো সুতরাং আস্থার সংকট তারা নিজেরা তৈরি করছে বহুমাত্রিক কথা বলে। আর তারপরেও আমি বলবো যে হ্যাঁ, আমাদের জনসংখ্যা বেশি, ভোটার অনেক, গোনা কঠিন, কিন্তু ইভিএম এ প্রথমে ইলেকশন কমিশনে আস্থা লাগতে হবে। এখন যে সংকট, এই সংকট ইলেকশন কমিশন আলাপ করে পারবে না। এখন সাংবিধানিকভাবে সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী, তাকে ডায়ালগে নামতে হবে, তাহলে সমাধান হবে। ডায়ালগের বিষয়ে আরো আসবো। জনাব নুরুল ইসলাম ওমর, এই যে কথাটি বলছিলেন জনাব এম এ আজিজ, এবং আজকে মজিবুল হক চুন্নু যে কথা বলেছেন যে জনগণে আস্থা অর্জন করতে পারেনি এই নির্বাচন কমিশন, কিন্তু সেই নির্বাচন কমিশনের সাথে আপনারা সংলাপ করলেন এবং আগামী নির্বাচনের বিষয়েও আপনাদের কি বলে প্রস্তাব আছে, তাহলে কি যদি আস্থাই না থাকে তাহলে আবার কেন নির্বাচন? এটা আপনি যেটা বলতেছেন যে বয়কট তো কোনো পলিটিক্স নয়, রাজনীতিতে আলোচনাও চালাতে হবে, আন্দোলনও করতে হবে। আমরা কি চাই এটা জাতির জানতে হবে। এখন এই সংলাপে আমরা যদি না যেতাম, তা আমরা কি চাই, জাতীয় পার্টি কি চাই, এটা জাতি তো এইভাবে জানতে পারতো না। তো আমরা একটা পরিষ্কার ধারণা দিয়েছি, যেটা আজিজ ভাই বলেছে এটা ঠিক আছে। সবচেয়ে বড় সংকট হলো আস্থার সংকট। এখন ইভিএম বলেন আর এমনি সিলমারা ভোট বলেন, একটা ভালো নির্বাচন করার যদি ব্যবস্থা করা যায়, একটা ভালো নির্বাচন যদি হয়, এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে 2014 বিএনপি নির্বাচনে আসে নাই, খুব ভালো নির্বাচন হয়েছে এটা বলা যাবে না। 2018-তে বিএনপি নির্বাচনে এসেছে, আবার তারা কিছু নির্বাচন থেকে সরেও গেছে, তাদের মধ্যে ডিভিশন হয়েছিল, তাদের মধ্যে ডিভিশন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা তারা নির্বাচন থেকে সরে গেছে। ওনাদের মহাসচিব, তারপরে উনি জোট করেছিলেন যে ইয়ার সঙ্গে, গণফোরামের নেতা ডক্টর কামাল সাহেবের সঙ্গে, ওনারা বলছে আমরা শেষ পর্যন্ত থাকবো, নির্বাচন করব। তো এই সব কারণে যে একটা নির্বাচন করতে হবে, এই সমস্ত কারণে ভোট যদি বিএনপি চলেও যায় বা বিএনপি যদি সেই শক্তিমত্তা দেখাতে না পারে, ভোট নিয়ে
যে অভিযোগটি এসছে সেই অভিযোগ কেন না? আসবে? বিএনপি শোনেন, আমি বলি বিএনপিকে নির্বাচন থেকে চলে যাওয়া যাবে না। তার কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বিএনপি যখন ময়দান থেকে চলে যায় তখন সেই ভোটের উৎসাহ থাকে না, মানুষের মধ্যেও থাকে না, আর একটা একতরফা নির্বাচন হয়ে যায়। এই জন্য বিএনপিকে নির্বাচনে আসতে হবে, বিএনপিকে নির্বাচনে আনতে হবে, বিএনপির আস্থাটা ফিরে আনতে হবে এবং নির্বাচনটা সুন্দর হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য যে অবস্থা আছে এই অবস্থাতে হবে না, অবস্থার কিছু পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে। যে যার কারণে আমাদের যে প্রস্তাবটা, সেটা হলো আমরা বিভিন্ন সময় দেখেছি নির্বাচনে যে ওই যে নির্বাচন কমিশন যখন কাজ শুরু করে তখন পুলিশ হয়তো কোনো পুলিশ তাদের কথা শুনছে না, বিজিবি শুনছে না। এখনও নির্বাচন কমিশন এই যে প্রসেসগুলো আছে, যে হোম মিনিস্টারকে মন্ত্রণালয়কে জানাইলো যে তোমার এই ওসিকে ট্রান্সফার করো, অ্যাডিশনাল এসপিকে ট্রান্সফার করো, এসপিকে ট্রান্সফার করো, তারা প্রসেস করতে করতে নির্বাচন শেষ হয়ে গেল এবং তারা ভয় করে না। তারা ভয় করে না যে নির্বাচন কমিশন অল্প দিন আছে এর মধ্যে। সেই প্রক্রিয়া গিয়ে সেই প্রক্রিয়া কিভাবে মানে আসবে? না, এই প্রক্রিয়া তো আইন সংশোধন করতে হবে, সেই আইন সংশোধন করতে হবে এবং এটা সরকারকে দায়িত্ব নিতে হবে। সেই অবস্থায় সরকারকে দায়িত্ব নিতে হবে এবং সরকার যদি দায়িত্ব নেয়, আমার বিশ্বাস যে সমস্ত বিরোধী দলই বিএনপিও নির্বাচনে আসবে। সরকার কেন নেবে? সরকার তো একটা সুন্দর করে তাদের মতামত কি বলো তাদের না, সরকার কেন নেবে মানে শোনেন, আমি একটা কথা বলি, যে আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিম বাংলার কথা যদি বলি, যে সেখানে কিন্তু 35 বছর সিপিএম ক্ষমতায় ছিল, কিন্তু 35 বছর পরে আজকে কিন্তু পশ্চিম বাংলায় যে কয়েকটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে কিন্তু সিপিএম 10টা সিটও পায় না। জনাব কুদ্দুস আফরাদ, এই বিষয়ে আমার আরেকটু বিষয় আছে, আমি সেটি আলোচনা করতে চাই, আপনি যদি এ বিষয়ে একটু বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে, সরকারি দল থেকে যখন একটি দাবি জোরালোভাবে জানানো হয়, তাহলে কি নির্বাচন কমিশনের পক্ষে সেই দাবি উপেক্ষা করে কোনো কিছু করার অবস্থা আমাদের আছে? বিশেষ করে এই নির্বাচন কমিশনের আছে কিনা? বিষয়টা হচ্ছে এরকম, আমাদের এখানে কালচারগুলো দেখতে হবে। হ্যাঁ, আমাদের কালচারে কিছু ব্যাড প্র্যাকটিস হয়, এটা হচ্ছে কালচারালি আমরা কোনো জায়গায়, কারণ সরকারি দল বললে যে মানতে হবে এরকম না, কিন্তু আমাদের এখানে এটাই মান্য করা হয়, এটাই রীতি, এটাই কালচার। কারণ তারাও একটা বড় দল, বিএনপি একটা বড় দল, আওয়ামী লীগ একটা বড় দল, এবং আমাদের সেকেন্ডারি স্টেজে জাতীয় পার্টি একটা দল আছে, জামাত ইসলাম একটা দল আছে, অন্যান্য দলগুলো তত ফ্যাক্টর না হলেও কিন্তু এইগুলার একটা বড় পারসেপশনকে কনক্লুশন আনতে হবে নির্বাচন কমিশনের। এই ক্ষেত্রে আমার কেন জানি মনে হয়, এটা আমি জানি না, নির্বাচন কমিশন লাস্টলি কিন্তু এই নির্বাচন কমিশন একটা তাদের ধারণা বা তাদের একটা বক্তব্য তারা নিয়ে আসবে কনক্লুশনের পরে। দেখেন, বিএনপি এখানে যায় না, বিএনপি গেলে ভালো হতো, বিএনপির কিছু ডিমান্ড তারা শো করতে পারতো। বিএনপি যেহেতু প্রথম থেকে, আবার বিএনপির তরফে যদি আমি চিন্তা করি, বিএনপি যেহেতু এই নির্বাচন কমিশনকে রিকগনাইজ করে নাই, সেজন্য বিএনপি তার সাথে আলোচনাই যায় নাই, তাদের দিক থেকে ওইটাও ঠিক আছে। বিএনপির তো একটা দাবি আছে যে তারা কিন্তু তারপরেও নির্বাচনকালীন সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। হ্যাঁ, নির্বাচন তারা এই সংলাপকে তারা অর্থহীন বলছে, যে এই নির্বাচন কমিশনের কিছু নির্বাচনকালীন সরকারটাও কিরকম হবে এটা বিএনপির কাছ থেকেও তো এখন পর্যন্ত আকার ইঙ্গিত, আভাস, রূপরেখা, ধারণা পাওয়া যায় নাই। এবং আমাদের এখানে যেটা হয়, গভর্নমেন্টের তরফ থেকে প্রায় উস্কে দেওয়া হয় যে দাবি আদায় করার জন্য আন্দোলন করতে পারছে। আন্দোলন করবে কেন? যদি এটা গণমানুষের দাবি হয়, গভর্নমেন্টের তরফে বুঝে, তাহলে দাবি তারাই পাস করবে, অর্থাৎ তারা আইন করে দিবে। আর যদি মনে হয় যে করার, রিজেক্ট করে দিয়ে তারা তাদের মতোই থাকবে। এখন এইখানে যেটা হচ্ছে, আমাদের যে কালচারের কথা বলছিলাম, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যেটা প্রশ্নটা করছিলেন, আমি মনে করি এখানে একটা ধারণা পাওয়া গেছে, এই ধারণার উপর নির্বাচন কমিশন একটা স্ট্যান্ড নেওয়া দরকার, নিবে। নির্বাচন কমিশন স্ট্যান্ড পরিষ্কার করতে হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে বলছে, তাদের তরফ থেকে কিন্তু বলছে, যদি তারা একটা 14-18 নির্বাচন করতে আসে না, এমন করলে যে কোনো টাইম তারা বিদায় হয়ে যেতে পারে, ওইটাও কিন্তু তাদের একটা থ্রেট আছে। এই সরকার চাচ্ছে, ঠিক আছে, অপোজিশনও চাচ্ছে। এখন কোন জায়গায় নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে সেটা আমাদের আর একটু সামনে দেখতে হবে। 1, 2, আমি মনে করি যে ভোটকে মূলত নিরপেক্ষ, ভোটকে সুষ্ঠু করতে গেলে আমাদের এখানে যে ব্যাড প্র্যাকটিস আছে
বিভিন্ন সময় ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এই প্র্যাকটিসের ঊর্ধ্বে আমরা না। আমাদের রাজনীতিবিদরা এক এক সময় এক এক স্টেজে এক এক ধরনের কথাবার্তা বলে। সামগ্রিকভাবে এই রাজনীতিবিদদের এই যে চেঞ্জ, জায়গায় অনুযায়ী কথাবার্তা, এই চেঞ্জ যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের এখানে সুষ্ঠু ভালো পলিটিক্স আমরা পাবো না। কিন্তু তারপরেও দেশের স্বার্থে, জাতির স্বার্থে এই যে উন্নয়ন হচ্ছে, এই সরকারকে আমি বলবো, বা সরকার দাবিও করছে, আমরাও বিশ্বাস করি অনেক জায়গায় সরকারের বেশ উন্নয়ন আছে, বেশ সূচকে, অনেক সূচকে তার অগ্রগতি আছে। কিন্তু এই অগ্রগতির ধারাবাহিকতা রাখতে গেলে তারা যাতে আমাদের নির্বাচনের যে পারসেপশন আছে, এই পারসেপশনটাকেও ভালো জায়গায় নিতে হবে, আমরা খারাপের দিকে যাব না। জি জনাব এম এ আজিজ, একটু ভিন্ন প্রসঙ্গে যায়, যদি আপনার এই বিষয়ে কথা না থাকে। ইভিএম নিয়ে আলোচনা আমরা অনেক করেছি, আরও লম্বা আলোচনা হবে। আপনি আপনার কোনো কথা থাকলে নিশ্চয়ই বলবেন। আমি একটু শুনতে চাই যে আজকের লোডশেডিং নিয়ে বিদ্যুৎ এবং অন্যান্য দাবিতে সারা দেশে বিএনপির সমাবেশ ছিল। ভোলায় পুলিশের গুলিতে একজন যুবদল কর্মী মৃত্যু হয়েছে এবং আরও কয়েক জায়গায় হামলার ঘটনা ঘটছে। কি হলো, রাজনীতি কি একটু সংঘাতময় অবস্থায় যাচ্ছে? হ্যাঁ, রাজনীতি আমি বললাম যে ইলেকশনের সামনে যত এগোবে, যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী, তিনি যদি এখানে ইন্টারভেন না করেন, ডায়ালগ ওপেন না করেন, সংঘাত বাড়তে থাকবে। এবং আজকে সে সিগন্যাল দেওয়া হলো। কারণ আগে আমরা ছাত্র রাজনীতি করতাম, পুলিশ মৃদু লাঠিচার্জ করত, সর্বোচ্চ আমরা আমাদের জীবনে আমরা লিখতাম মৃদু, কিন্তু আসলে কি মৃদু করে? তখন আমরা স্লোগান দিতাম, পুলিশ তুমি যতই মারো, বেতন তোমার 712। তখন পুলিশ ভাইয়ের মতো হেসে দিত, আর লাঠি চলতো না। আর এখন দেখেন বিএনপি এই যে ধরেন জনগণের দাবির একটা প্রেক্ষিতে জনগণ ইস্যু নিয়ে করতে গেছে, সেখানে 150 রাউন্ডের উপরে গুলি করছে, টিয়ার গ্যাস ছাড়ছে প্রায় 50 রাউন্ড। এটা কি যুদ্ধক্ষেত্র নাকি? এটা গণতান্ত্রিক দেশ না? এটা কেমন কথা? একজন লোক মারিয়ে ফেললো, তো এটা তো ইস্যু হবে। অর্থাৎ এটা আরেকটা ইস্যু তৈরি করা হলো যে না, ইলেকশন এটার সাথে লিঙ্ক হবে না, সেটা হলো। কিন্তু লোডশেডিং আমার হলো যে ধরেন একটা ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস সারা বিশ্বেই হয়েছে এই ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। তো এই সময় সাশ্রয়ী করতে আমরা যদি 1-2 ঘন্টা আমরা লোডশেডিং করি, এতে এটা নিয়ে আন্দোলন কেন? না, লোডশেডিং আপনি করতে পারেন সাশ্রয়ের কারণে, কিন্তু অনেকেই তো মনে করছে না এটা যৌক্তিক। কারণ আমরা 53% প্ল্যান্ট বসিয়ে রেখে পয়সা দিই, 57টা কুইক রেন্টালকে বসিয়ে রেখে প্রতি মাসে বছরে 10,000 কোটি টাকা ভর্তুকি দেই। এরপরে ভাড়া দিতে হচ্ছে, যেহেতু আপনি চুক্তি তো করেছেন। চুক্তি বাতিল করেন পার্লামেন্টে, আমার তো দরকার নাই। 53% আপনার ইলেকট্রিক প্ল্যান্ট বসে থাকে, যার সঞ্চালন লাইনের কারণে আমি ইলেকট্রিসিটি দিতে পারি না। তারপরে এখানে কথা না, খবর রাখেন কিনা এর ভিতরেও 4টে আবার কুইক রেন্টালকে অনুমোদন দেওয়া হয়েছে। কারণটা কি? কারণ ওখানে টাকা বেশি দেনা লেনদেনটা বেশি হয় বসিয়ে রেখে। এই সিচুয়েশনে যেখানে কুইক রেন্টাল নিয়ে এত সমালোচনা, এটাকে বাতিল না করে আপনি বসিয়ে পয়সা দিচ্ছেন তাদের, এটার দরকার কি? পার্লামেন্ট আছে না? তারপরেও 4টে এক্সট্রা অতিরিক্ত দিলেন কেন? সুতরাং প্রশ্ন আসবে তো। আর বিরোধী দল আন্দোলন তো করবেই, করবে না? এখানে জনগণ ছাপার করলে আমার কথা হলো, যখন অর্থনৈতিক সাশ্রয়ের কথা আসছে, জাতি যখন একটি ক্রাইসিস সামনে আছে বলে আশঙ্কা করছে বিভিন্ন বিশেষজ্ঞরা, সেই সময় যদি আমি আমার কিছু পয়সা সাশ্রয়ের জন্য কিচ্ছুতা সাধন করি, তাতে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এটা আমাদের দেশের বিদ্যুৎ ক্রাইসিস যেটা এখন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ম্যানমেড। কারণ এই ক্রাইসিস হওয়ার কথা ছিল না। যেমন ধরেন আমেরিকান একটা প্রতিষ্ঠান সার্ভে করছে আমাদের দেশে, তাতে দেখা গেছে 50% আমাদের যে ইলেকট্রিসিটি প্ল্যান্ট আছে সেখানে একটু ওভারহল করলে, ওভারহল করলেই এই ক্রাইসিসটা মেটানো সম্ভব ছিল। আমাদের যে গ্যাস 30% গ্যাসে তো চলে, এই 30% কভার করা সম্ভব ছিল, এটা করে নাই। এখনো নতুন প্ল্যান্ট অ্যাপ্রুভাল দিচ্ছে, কিন্তু যেখানে মেগা প্রজেক্ট আপনার সঞ্চালন লাইন দরকার, সেখানে তো টাকা পয়সার বাজেট কম, ওটার ব্যাপারে ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট হচ্ছে প্ল্যান্ট করার ব্যাপারে। শুনতে চাই জনাব নুরুল ইসলাম ওমর।
এটা যেটা হলো যে ক্রাইসিস আছে, গোটা পৃথিবীব্যাপী একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। সেই ক্রাইসিসটা কারণে আমাদের কিছু কিচ্ছুতা পালন করার দরকার আছে। কিন্তু এখানে সমস্যা যেটা হলো যে এই যে আস্থাহীনতা, যে রাজনীতি দলগুলোর মধ্যে আমাদের দেশে তো জাতীয় ঐক্যমত নাই। রাজনীতি দলগুলোর মধ্যে একটা জাতীয় ঐক্যমতে আসার কথা ছিল, যেটা আমরা কেন নাই? আমরা স্বাধীনতার এত না, দেশ স্বাধীনতার জাতীয় যেটা মানে জাতীয় ঐক্যমতে আমরা আসতে পারি নাই। স্বাধীনতার পর থেকে আপনার যে হত্যা, যে খুন যোগ্য চলেছে, এর মধ্যে দিয়ে আমাদের জাতীয় ঐক্যমত আসে না। এখন দেখেন যে আমরা স্বাধীন দেশের রাজনীতি করি, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি এবং জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বেই করেছি। কিন্তু আমরা কেউ যদি এখন তাকে না মানি, জাতির জনক না মানি, তাহলে স্বাধীনতার পক্ষের শক্তিগুলো কিন্তু তার সঙ্গে ঐক্যমত হবে না। এখন আর তাকে মানলেই আমাদের তো ক্ষতির কিছু নাই। শুধু কি মানা না মানার উপরে তো জাতীয় ঐক্য নির্ভর করছে না, যাতে আমি বলছি দেশের ইন্টারেস্ট। একটা পয়েন্ট বললাম, হ্যাঁ একটা পয়েন্ট বললাম। এইরকম ত্রুটি আরো আছে, যে অনেকগুলো বিষয় নিয়ে আমাদের মধ্যে জাতীয় ঐক্যমতের ঘাটতি আছে। এই জাতীয় ঐক্যমতের ঘাটতি থাকলে আপনার যে ক্রাইসিসে আসবে দেশে, এই যে এটা ওয়ার্ল্ড ব্যাপী ক্রাইসিস হোক আর যেটাই হোক, যে ক্রাইসিসে হোক না কেন, এই ক্রাইসিস আসলে এই ক্রাইসিসটা অন্যদিকে মোড় নেবে। এটা আমার সারা জীবনের রাজনীতির অভিজ্ঞতা বলছি, যে প্রত্যেকটা রাজনীতিক দলই ক্ষমতায় যেতে চায়। আমরা এত ফেয়ার না কেউ, আমরা কিন্তু ক্ষমতায় যেতে চাই। সেটা হলো সঠিক কথা বলে হোক, কিছু ভুলভাল কথা বলে হোক, কৌশল করে হোক, আমরা ক্ষমতায় যেতে চাই না। কিন্তু বিরোধী দলও তো একটি মর্যাদাপূর্ণ অবস্থান। না, বিরোধী দল মর্যাদাপূর্ণ অবস্থান, কিন্তু এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এইটা আমি যেটা বললাম, যে আমরা প্রত্যেককেই ক্ষমতায় যেতে চাই। জি, সেটা ঠিক আছে। আমার বক্তব্য হলো ক্ষমতায় যেতে চায়, যদি ক্ষমতায় না যেতে পারি, জনগণ যদি না চায়, তাহলে বিরোধী দলের অবস্থান মর্যাদাপূর্ণ। এখানে মর্যাদাপূর্ণ তো এই দেশে আমরা আমাদের সময়ের একটা কথা বলি, যে যখন আমরা ক্ষমতায় ছিলাম, আপনি গুলিস্তানে বাস স্ট্যান্ড ছিল। এই বাস স্ট্যান্ডটাকে যখন আমরা সায়দাবাদ আর গাবতলীতে নিয়ে যাওয়া হলো, তখন এই দেশে আওয়ামী লীগ, বিএনপি সব দল আন্দোলন করেছে। সে আন্দোলনটা কি সঠিক ছিল? সবাই তো মর্যাদাপূর্ণ নেতা, কিন্তু আন্দোলন কি সঠিক ছিল? আজকে বলেন তো, যে মানুষ হাঁটতে পারতো যদি গুলিস্তানে এই বাস স্ট্যান্ডে থাকতো? তাহলে এই যে একটা ভালো সিদ্ধান্ত, সে ভালো সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এই দেশে এইরকম যে আন্দোলন হয়েছে, সব আন্দোলনগুলোই সঠিক ছিল না। অনেক আন্দোলনের মধ্যে কৌশল ছিল, ত্রুটি ছিল, কিন্তু এই আস্থাহীনতার কারণে যেমন ওই সময়টা কিন্তু আমরা সাংগঠনিকভাবে তো শক্তিশালী ছিলাম না। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ঐক্য হয়েছে, আমরা শৈলচার। তাহলে বলেন না, কথাটা উঠাইলেন, শুনতে হবে, যে তাহলে বলেন যে 90-এর পর থেকে যারা ক্ষমতায় আসছে, তারা কি কম শৈলচারী করেছে? আমরা কি ক্রস ফায়ারদের দেশ চালাইছি? আমরা কোনো এইভাবে হত্যা করে দেশ চালাইছি নাকি? আজকে যে নিশ্চয়ই শোনা যাবে। জনাব কুদ্দুস সাহেব, আমার হাতে সময় নেই, একদম 10 সেকেন্ড। প্রথমত কথা হলো, যে আন্দোলন, বিদ্যুৎ নিয়ে আন্দোলনের প্রসঙ্গে আজকে ভোলা যেটা কথা বললেন, কোন মৃত্যুই কারো কাম্য না, কোন ধরনের না, কারণ মুভমেন্ট হবেই। হ্যাঁ, সেটা যৌক্তিক অযৌক্তিক আমি ওই জায়গায় যাচ্ছি না, কিন্তু এই মুভমেন্টগুলো আপনি দেখবেন, খেয়াল করবেন, এটা এমনি বলছে আজকে, দর্শকরা শুনে রাখো, কিছু কিছু অঞ্চল আছে, ওই অঞ্চলে যে সময় পাওয়ারে থাকে একটা দুর্দান্ত প্রতাপ চলে। বরিশাল অঞ্চলে এখন আওয়ামী লীগের সাথে বিএনপির আমলে বিএনপির এখানে কথাই বলতে দেন আওয়ামী লীগকে, মানে গোটা এই। আবার আপনি মধ্যাঞ্চলে থাকেন, আপনার ফরিদপুর অঞ্চল বলেন, গ্রেটার ময়মনসিংহ অঞ্চল বলেন, এরকম কোনো ইয়া দেখবেন না। চিটাং ওই সাইডে যাবেন, কুমিল্লা, এটা দেখবেন। আবার এই জন্য আমি বলি এটা হচ্ছে আমাদের আঞ্চলিক কিছু প্রবলেম। আর মুভমেন্টে যেটা বললো, মুভমেন্ট লাগে না, আপনি ঠিকই বলছিলেন, গোটা ওয়ার্ল্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে পর্যন্ত বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, কানাডার মতো দেশে হচ্ছে। এখন আমার দেশ তার বাইরে না। হ্যাঁ, এইখানে আমরা কিভাবে এই ক্রাইসিসটা ইয়ে করতে পারবো, আমি মনে করি সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থাকে,
বিরোধী দল বা অল রাজনৈতিক দলের উচিত সরকারকে সেই জায়গায় সাজেশন দেওয়া। নিশ্চয়ই আমার মনে হয় এই নিয়ে আলোচনা আরেকদিন করতে পারবো। আজকে একদমই হাতে সময় নেই। জনাব এম এ আজিজ, জনাব নুরুল ইসলাম ওমর, জনাব কুদ্দুস আফরাত, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।